ভারতের হাত ছেড়ে দেওয়ায় শেখ হাসিনা 2024 সালে পতন হয়েছিল, দেশ ছেড়ে পালিত হয়েছিল এবং আওয়ামী লীগের আজকে এই দুরবস্থা হয়েছে। আমাদের কাছে অনেক ধরনের তথ্য আসছে, অনেক ধরনের তথ্য সারা বিশ্ব থেকে আমাদের হাতে আসে, যেহেতু আমরা অনলাইনে কথা বলি এবং রাজনীতি বিচার বিশ্লেষণ করি। এখন যে গবেষণাটা দীর্ঘ বছর চালাইতেছি, 2 বছর হয়ে গেল, এই গবেষণায় এমন এমন তথ্য সামনে পাইতেছি যে এর মধ্যে আবার আমাদের নিজের বিচার বিশ্লেষণ তো আছে না? তো নিজের বিচার বিশ্লেষণে আমরা দেখি যে এইটা হলো পারফেক্ট, সব কিছু মিলাইয়া সেটি আমরা তুলে ধরি। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতন হইত না যদি শেখ হাসিনা ভারতের হাত ছেড়ে না দিত। হাত ছেড়ে দেওয়ার মানে বুঝেন, ধরেন কোনো পিতা তার সন্তানের হাত ধরে নিয়ে গাছে উঠতেছে। এখন কোনো সন্তান পিতার হাত ধরে নিয়ে গাছে উঠতেছে বা সিঁড়ি বাইয়া উঠতেছে কোথাও, হাত ধরার কারণ কি? যে সেই শিশু বা সেই বাচ্চা একা একা চলতে পারবে না, চললে ঝুঁকি আছে। এখন সেই গাছে ওঠাকালীন যদি বাবাই ছেলের হাত ছেড়ে দেয়, তাহলে কিন্তু সেই ছেলে মাটিতে পড়ে যায় আর গাছে উঠতে পারবে না বা লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে না। ওই একই কথা, ছেলে যদি বাবার হাত ছেড়ে দেয় তাহলে তারা এই একই সিচুয়েশনের মধ্যে পড়বে। তো শেখ হাসিনা 2024 সালে ভারতের বা নরেন্দ্র মোদীর হাত ছেড়ে দিয়েছিলেন। ছেড়ে দিয়া উনি চীনের হাত ধরার চেষ্টা করেছিলেন, বা উনি চিন্তা করেছিলেন যে কারো হাত না ধুইয়া নিজে নিজেই উনি গাছে উঠবেন, বা ছোট শিশুরা আছে না, যারা হাঁটা শিখে অন্যের হাত ধরে। তো শেখ হাসিনা ভেবেছিলেন যে তার আর হাঁটা শিখে গেছে, কারো হাত ধরার প্রয়োজন নাই। উনি ভারতের সাথে সম্পর্কটাকে শূন্যের কোঠায় নিয়ে আসে, একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসে। এই আসার কারণেই তার এই পতন হয়। এটা নিয়ে আজকে আপনাদেরকে আমি তথ্যগুলো দিব, আরও তথ্য দিব যে ঠিক একইভাবে একই ফাঁদে পড়ছে বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি সরকার তারেক রহমান, একই ফাঁদে পড়ছে। আসেন এবার শেখ হাসিনার বিষয়টা আমি আপনাদেরকে বিশ্লেষণ করি। যে শেখ হাসিনা দর্দণ্ড প্রতাপের সাথে 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করেছেন, বিএনপি, জামাত, বামপন্থী সহ অনেক দল রাজপথে 15 বছর আন্দোলন করে সুবিধা করতে পারে নাই। 2008 সালের পরে 2013-14 সালে বিরোধী দলের আন্দোলনের যত স্পিড ছিল, আস্তে আস্তে তাদের আন্দোলন
এই শেখ হাসিনার দমন পীড়নে বিরোধী দলের শক্তি একেবারে শূন্যের কোঠায় চলে গেছিল। 2013-তে যতটুকু আন্দোলন করতে পারছিল 2024-এ আইসে একেবারে শূন্য। সরকার একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে প্রশাসনে এবং রাজপথে। বিরোধী দলের কে একেবারে কোণঠাসা করে দেয়। জামাতকে তো নিষিদ্ধ করে দেয়, বাকিগুলাও অঘোষিত নিষিদ্ধ হয়ে যায়। সেই শেখ হাসিনা সরকার 2024-এর 5ই আগস্ট যে নির্বাচন করলেন, উনি আমি ডামিন নির্বাচন, তার খেয়াল খুশি মতো নির্বাচন করলেন। সেই নির্বাচনে বাংলাদেশের বৃহৎ বা প্রচলিত কোনো রাজনৈতিক দল, বিরোধী দল অংশগ্রহণ করেন নাই। সেই নির্বাচনে, এই নির্বাচনটার কথা কেন বলতেছি, সেখান থেকেই কিন্তু শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্কের অবনতি হওয়া শুরু হয়। 2024 সালের নির্বাচনে ভারত বাংলাদেশের যে সীমান্ত এলাকাগুলো আছে, বাংলাদেশের সীমান্ত এলাকা যেগুলো আছে, ভারতের সাথে বর্ডার আছে, এরকম 24টা আসন, যে আসনগুলা যেমন সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে লালমনিরহাট, এরকম সীমান্ত এলাকার যে অঞ্চলগুলো, 24টা আসন ভারত বলেছিল তাদের মনোনীত বা তাদের পছন্দনীয় লোককে এখান থেকে নির্বাচিত করতে। তাদের পছন্দনীয় লোক কি ভারত থেকে আইসা এখানে নির্বাচন করত? না, জাতীয় পার্টির কিছু ছিল তাদের পছন্দের, তাদেরকে দিতে বলেছিল। বাকি আওয়ামী লীগের ভিতরেই ছিল তাদের পছন্দের ব্যক্তি, তাদেরকে দিতে বলেছিল। আর স্বতন্ত্র থেকে কয়েকজন দিতে বলছিল, তার একটা লিস্ট দিয়েছিল। এই তথ্যগুলো এখন আমরা বিভিন্ন দিক ঘেটে পাইতেছি। কিন্তু এই লিস্টটা যে 24 জনকে এমপি চাইছিল করতে ভারত, শেখ হাসিনা দিচ্ছি বলতে বলতে একজনকেও ভারতের চাওয়া একজনকেও ওনারা এমপি হিসেবে পাশ করায় নাই। একজনকেও পাশ করায় নাই, এক। আর নাম্বার 2, শেখ হাসিনা তার পছন্দের ব্যক্তিগুলোকে সব 300 আসনই তো তার পছন্দের লোকগুলোকে নিয়ে আসছে। টাকার খেলা চলেছিল বড় ধরনের। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল ডিজিএফআই এর অনেক বড় জায়গা থেকে যে এমপি হবেন। দেখা হয়েছিল, কথা হয়েছিল। 6 কোটি টাকা তাদেরকে দিতে হবে, আর 60 কোটি টাকা প্রধানমন্ত্রীর ফান্ডে দিতে হবে। মোট 66 কোটি টাকা হলে আমাকে এমপি করা হবে। কিন্তু এটার সত্য মিথ্যা আমি জানি না, যেটা আদৌ শেখ হাসিনা জানতেন কিনা বা অন্য কারো কাছে নেওয়া হয়েছে কিনা জানতাম না। কিন্তু আমাকে যারা বলেছিল তারা অবশ্য ক্ষমতাধর, ওই সময়ের জন্যে দোদণ্ড প্রতাপশালী ছিল তারা। তাতে বুঝলাম যে এইবার যারা এমপি হয়ে আসছেন তারা হাওয়ার উপরে আসে নাই, এভাবে আসছে। তো যাক, কীভাবে বললাম যে
শেখ হাসিনা এই যে ভারতের 24টা এমপি চাওয়া তাদেরকে রিজেক্ট করে দেয়, নির্বাচনের পরে শেখ হাসিনা চীনে যায়, আর ওই চীনের থেকে আসার পরেই কিন্তু শেখ হাসিনার পতন হয়। শেখ হাসিনা ভারতের হাত ছেড়ে দিয়ে না, সে চেয়েছিল স্বাধীনভাবে চলতে, ভারত না, আমেরিকা না, চীন না, কাউরে না, সে সবাইকে খুশি রেখা কিভাবে চলা যায়। যেমন আমেরিকাকে সে যা যা চাইছিল আমেরিকাকে দিতে চায় নাই, আমেরিকার সাথে চুক্তি করে নাই। উনি ওই সময় অনেক কথা বলেছিলেন যে আমেরিকা এটা চেয়েছে, ওটা চেয়েছে, সেটা চেয়েছে, কিন্তু আমরা কেউ বিশ্বাস করি নাই। পরবর্তীতে বুঝলাম যে না, ঠিক আছে। কিন্তু যখন 15 বছর এই আওয়ামী লীগ, এই শেখ হাসিনা মার্কিন রাষ্ট্রদূতকে মারছে, ওই যে মোহাম্মদপুর বদিউল আলম মজুমদারের বাসার থেকে বের হয়েছিল, মনে আছে আপনাদের? মজিনা, তৎকালীন রাষ্ট্রদূত আমেরিকান, সেইটাকে এই আওয়ামী লীগের লোকজন কি বলছিল? কাজের মেয়ে মর্জিনা। ওবায়দুল কাদের তার নাম দিছিল, কাজের মেয়ে, তাদের বাসার কাজের মেয়ে মর্জিনা। সেই আমেরিকান রাষ্ট্রদূতের গাড়ি ভাঙচুর পর্যন্ত করেছিল। তাহলে কতটুক দোদণ্ড প্রতাপের সাথে আওয়ামী লীগ তখন আমেরিকাকে মোকাবেলা করেছিল আপনারা জানেন। এটা সম্ভবত 2018 সালে নির্বাচনের আগে। কিন্তু আমেরিকা টু শব্দ করতে পারে নাই তখন। কেন পারে নাই? বাংলাদেশে কোনো দিনই আমেরিকা বাংলাদেশে কোনো রেজিম চেঞ্জ করা বা হস্তক্ষেপ করা, ভারতের সাথে ঐক্যমত না হলে পারে এটা তারা করতে পারবে না, করবে না। অ্যাকচুয়ালি বাংলাদেশটা কিন্তু পূর্ণ রয়ের নিয়ন্ত্রণে। গোয়েন্দা তথ্যর দিক থেকে ওই আমেরিকার FBI বা পাকিস্তানের CIA তার চেয়ে শতগুণ শক্তিশালী হলো গোয়েন্দা সংস্থা র বাংলাদেশে। কারণ বাংলাদেশের সাথে ভারতের বর্ডার হলো 4096 কিলোমিটার, চারিদিকেই ভারত। এই যে ভারতের গোয়েন্দা সংস্থাকে এমনভাবে বাংলাদেশে সেট করা আছে, আপনার পাশে বসে যে লোকটা খাইতেছে আপনার ভাই, সেও হইতে পারে রয়ের সদস্য। আপনার বাবা একই বাসায় থাকেন, আপনি খুঁজে বেড়াইতেছেন, পান না, উনি রয়ের সদস্য হতে পারে। উনি রয়ের কাছ থেকে মাসে মাসে বেতন নিতে পারে, উনি সব তথ্য রয়কে দিতে পারেন। এরকমভাবে রয়ের পুরা বাংলাদেশে এই সংবাদের ব্যাপারে তাদের একছত্র আধিপত্য আছে। তাহলে দেখেন 2017-18 সালে আমেরিকান রাষ্ট্রদূতকে মারছে, গাড়ি ভাঙছে, তারপরও আমেরিকা শেখ হাসিনার রেজিম চেঞ্জ করতে পারে নাই ভারতের কারণে। কিন্তু এই যে গোপন তথ্যটা দিলাম যে ভারতের এই আরও অনেকগুলো চাওয়া ছিল, একটাও শেখ হাসিনা পূরণ করে নাই। শেষে 2024-এর নির্বাচন করার পরে শেখ হাসিনার এমন আত্মবিশ্বাস জন্ম নেয় যে সে আমেরিকাকে ছাড়া, ভারতকে ছাড়া, সে স্বাধীনভাবে যে কোনো দেশের সাথে সম্পর্ক করেই সে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে সক্ষম। এটাই হলো তার জন্য বুমেরাং। শেখ হাসিনা কিন্তু দুইবার এই 2024-এর নির্বাচনের পরে দুইবার গেছিল ভারতে। বাংলাদেশের একজন উপমন্ত্রী পর্যায়ের কর্মকর্তা তাকে রিসিভ করছিল এবং বেইজ্জতি হয়ে ভারত থেকে ঘুরে আসছিল। তখনই আমরা বুঝছি যে শেখ হাসিনার পতন নিশ্চিত। এরপরেও উনি গেল চীনে, এটা আর ভারত মেনে নিতে পারে নাই। তখন
এই সুযোগটা কাজে লাগাইছে আমেরিকা। আমেরিকার ডিপ স্টেট ঢুকে পড়ে এখানে, ভারতের সবুজ সংকেত পায়, ভারত বাধা দেয় নাই। ভারত শেখ হাসিনাকে রেজিম চেঞ্জ করে নাই, কিন্তু আমেরিকা যখন এখানে হস্তক্ষেপ করছে, ভারত তখন নিউট্রাল, এবং ভারতের সবুজ সংকেত পেয়ে আমেরিকা এখানে ঢুকছে। ভারত যখন দেখলো শেখ হাসিনা তাদের কোনো কথাই শুনতেছে না, তাদের কোনো চাওয়া পাওয়াই হইতেছে না, এবং উল্টা আরও ভারতকে থ্রেট করার জন্য সে চীনে গেছে। এই তো চীনে গেল আর সরকারের পতন হইল। ঠিক একইভাবে এখন তারেক রহমানও ধান্দায় পড়ে গেছে। ভারতের সাথে কি চুক্তি হয়েছে, কিভাবে দেশে আসছে জানি না, আমেরিকার সাথে চুক্তি হয়েছে নাকি আমেরিকার হাত ধরে দেশে আসছে কিনা জানি না। উনি এখন আবার চীনে যাইতেছে। এখন উনি যদি আবার চীনে যায় এবং চীনকে যদি তিস্তা ব্যারেজ সহ এইদিকে বিমানবন্দর করার কাজ দেয়, তাহলে ভারত বুঝেনি কি করব, কোন বিপদে পড়তে যাইতেছে। এখন তারেক রহমান কি ভারতের সাথে থাকবো, না চীনের সাথে থাকবো, না আমেরিকার সাথে থাকবো, এই ত্রিসংকটের মধ্যে পড়ছে। এখন তাদেরকেই বেছে নিতে হবে যে কার সাথে থাকলে তারেক রহমানের ক্ষমতাটা নিশ্চিত হবে, না হলে শেখ হাসিনার পথেই তারেক রহমানের চলে যেতে হবে। সবাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিন।